বন্ধুরা, চীনের উস্কানিতে একটা ছোট্ট দেশ যখন মহাশক্তি হয়ে ওঠা ভারতকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করার চেষ্টা করে, তখন শেষ পর্যন্ত তার পরিণতি কী হয় তা দেখা বেশ আকর্ষণীয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো এই ভ্রান্ত ধারণায় ছিলেন যে চীনের আশীর্বাদ দিয়ে তিনি জাতিসংঘে ভারতকে ঘেরাও করবেন এবং ভারত সব কিছু নীরবে সহ্য করে নেবে। কিন্তু নয়াদিল্লির সাউথ ব্লকে কি খেলা তৈরি হচ্ছিল তার বিন্দুমাত্র আভাসও তার কাছে ছিল না। আজ এই পুরো গল্পটি শুরু থেকে বুঝবো, প্রতিটি স্তর উন্মোচন করব, আর এটাও জানবো যে জাতিসংঘের বন্ধ দরজার আড়ালে আসলে কী এমন ঘটেছিল যা প্রতিপক্ষ শিবিরে জ্ঞান হারিয়ে দিয়েছে। তবে তার আগে আমাদের এই কঠোর পরিশ্রমের জন্য ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার প্রথমে সেই কূটনৈতিক পটভূমি বোঝা যাক যা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই দুঃসাহস দেখাতে প্ররোচিত করেছিল। সাম্প্রতিক সময়ে তার বেজিং সফরের সময় তিনি চীনা নেতৃত্বের সঙ্গে বেশ কয়েক দফা গোপন বৈঠক করেন। চীন, যারা সবসময় ভারতকে তার প্রতিবেশীর মাধ্যমে ব্যস্ত রাখার ফন্দি খোঁজে, তারা বাংলাদেশকে বিশাল অর্থনৈতিক সাহায্য আর সামরিক সরঞ্জামের লোভ দেখিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করেছিল। চীন থেকে এই আশ্বাস পাওয়ার পর ঢাকা ফিরতেই তারেক রহমানের সুর পুরোপুরি বদলে গেল। তার মনে হয়েছিল ভারতের সঙ্গে চলতে থাকা সীমান্ত সমস্যাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেলে ভারত চাপে পড়বে। এই ভাবনা থেকে তিনি জাতিসংঘে একটি বিশেষ প্রস্তাব পেশ করেন, যেখানে ভারতের সীমান্তে স্থাপন করা অত্যাধুনিক স্মার্ট ফেন্সিং মানে কাঁটাতারের বেড়াকে একতরফা পদক্ষেপ আখ্যা দিয়ে তা বন্ধ করার দাবি জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনে একটি বড় বৈশ্বিক সমীকরণ কষেছিলেন। তার পূর্ণ আত্মবিশ্বাস ছিল, যেহেতু চীন এই প্রস্তাবের মূল পরিকল্পনাকারী, তাই তারা নিরাপত্তা পরিষদে বাংলাদেশের পক্ষে খোলাখুলি সমর্থন দেবে। একই সঙ্গে তিনি আশা করেছিলেন যে ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতি তিনি অস্তিত্বে থাকা আমেরিকায় সুযোগের ফায়দা তুলে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাবে। এমনকি তিনি কূটনৈতিক সবচেয়ে জটিল সমীকরণের উপরে বাজিও ধরেছিলেন। তার ধারণা ছিল, বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে যেহেতু চীন ও রাশিয়ার মধ্যে অত্যন্ত শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তাই চীনের এক ইশারাতে রাশিয়া এই বিষয়ে হয়তো নিরপেক্ষ থাকবে অথবা ভারতের সঙ্গে ছেড়ে দেবে। এইভাবে তিনি ভারতকে বৈশ্বিক মঞ্চে পুরোপুরি একাকী করার একটি ত্রিমুখী চক্রব্যূহ তৈরি করেছিল। কিন্তু প্রতিবেশী দেশের পরিকল্পনাকারী ভুলে গিয়েছিলেন, আজ ভারতীয় কূটনীতির বিশ্বের সবচেয়ে পরিপক্ক আর শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। যখন জাতিসংঘের বন্ধ ঘরে এই প্রস্তাবের উপর আলোচনা শুরু হলো, তখন ভারত নিরাপত্তা পরিষদের টেবিলে এমন সব অকাট্য তথ্য, প্রমাণ আর আইনি নথি তুলে ধরল যা দেখে প্রতিপক্ষ শিবিরের পায়ের তলার মাটি সরে যায়। ভারত তো স্পষ্ট করে দিল যে সীমান্তে লাগানো স্মার্ট ফেন্সিং কোনো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, বরং এটি ভারতের নাগরিকদের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ আর সীমান্ত পারে চোরাচালান পুরোপুরি বন্ধ করার জন্য নেওয়া একটি বৈধ আর সার্বভৌমত্ব পদক্ষেপ। ভারতের এই করার স্পষ্ট যুক্তির সামনে জাতিসংঘে বাংলাদেশের এই প্রস্তাবের ভিত্তি কেঁপে উঠল। কিন্তু আসল ধাক্কাটা লাগা তখনও বাকি ছিল, যখন এই প্রস্তাবের উপর ভোটাভুটি আর আলোচনা আরও এগোলো আর ভারত এমন এক গোপন চাল চালল যা তারেক রহমানের পুরো বেজিংয়ের থিওরি ধূলিসাৎ করে দিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি অহংকার করেছিল, চীনের কথায় রাশিয়া এই বিষয়ে ভারতের সঙ্গ ছেড়ে দেবে, সেটি তার সবচেয়ে বড় কূটনৈতিক ভুল প্রমাণিত হলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের উপর চূড়ান্ত আলোচনা শুরু হতেই রাশিয়ার কূটনীতিকরা অত্যন্ত স্পষ্ট আর কড়া অবস্থান নিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন যে সীমান্ত নিরাপত্তার অবৈধ কার্যকলাপ রোধ করা যে কোনো দেশের অভ্যন্তরীণ আর সার্বভৌমত্ব অধিকার। রাশিয়া ভারতের ফেন্সিং দেওয়ার অধিকারকে খোলাখুলি সমর্থন করে আর চীনের কূটনৈতিক জালকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়। রাশিয়ার এই কড়া মনোভাব দেখে চীন ও আমেরিকার কৌশলবিদরা পুরোপুরি ব্যাকফুটে চলে গেলেন। আমেরিকা, যারা প্রথমে এই ইস্যুতে ভারতকে ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছিল, তারাও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই প্রস্তাব থেকে দূরত্ব বজায় রাখায় শ্রেয় মনে করল। ফলস্বরূপ জাতিসংঘে ভারতকে একাকী করার যে ষড়যন্ত্র ঢাকার বেজিংয়ে রচা হয়েছিল তা মারাত্মকভাবে ফ্লপ হলো। তারেক রহমানকে তার প্রস্তাব নিয়ে চরম অপমান সয়ে ফিরিয়ে যেতে হলো। এবার এই পুরো বিষয় সেই সবচেয়ে বড় গোপন দিকটি বোঝা যাক, যা পরিষ্কার করে দেয় যে কেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী এমন এক আত্মঘাতী কূটনৈতিক পদক্ষেপ নিল। প্রতিরক্ষার অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ এই পুরো মুহূর্তের নাজুক আর এক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের অভাব, মুদ্রাস্ফীতি সেখানে অভ্যন্তরীণ পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। এই অবস্থায় সুযোগ নিয়ে চীন সেখানে তার কুখ্যাত ঋণের ফাঁদ মানে কূটনীতি ব্যবহার করা শুরু করেছে। চীন ঢাকাকে বড় বড় অবকাঠামোগত প্রকল্প আর বিলিয়ন ডলারের নতুন ঋণের লোভ দেখিয়ে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে চীনের সাহায্যে কখনো বিনামূল্যে বা শর্তহীন হয় না। চীনের স্বার্থ থাকে সবসময় উদ্দেশ্য প্রণীত। চীন এই অর্থনৈতিক সাহায্যের বদলে বাংলাদেশের সামনে শর্ত রেখেছিল
যে তাকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কড়া অবস্থান নিতে হবে। তারেক রহমান চীনের এই প্রলোভনের ফাঁদে পা দিলেন আর বেজিংয়ের কাছে নিজের সার্বভৌমত্ব বন্ধক রেখে ভারতের সঙ্গে সরাসরি কূটনৈতিক সংঘাতের ভুলটি করে বসলেন। কিন্তু তিনি পুরোপুরি ভুলে গিয়েছিলেন যে আজকের ভারত নিজের জাতীয় নিরাপত্তা এবং সীমানার সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোস করে না। ইতিহাস সাক্ষী, চীন যে দেশকে নিজের কোলে টেনে নিয়েছে তাকে শেষ পর্যন্ত ঋণের দলদলে ঠেলে দিয়েছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এর সবচেয়ে বড় উদাহরণ, যা ঋণ শোধ করতে না পারার কারণে 99 বছরের জন্য চীনের হাতে তুলে দিতে হয়েছে। বাংলাদেশের এই শিক্ষা মনে রাখা উচিত ছিল, কিন্তু তারেক রহমান চীনের ফাঁপা প্রতিশ্রুতিতে ভরসা করে ভারতের সঙ্গে শত্রুতা ডেকে আনলেন। মাঠ পর্যায়ের পরিস্থিতি হলো এটাই যে জাতিসংঘে মুখ থুবড়ে পড়ার পর বাংলাদেশের সরকার পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর ভারত কোনো সময় নষ্ট না করে সীমান্তে স্মার্ট ফেন্সিংয়ের কাজ আরও দ্রুত করে দিয়েছে। এগুলো শুধু সাধারণ কাঁটাতার নয়, এটি ভারতের নিরাপত্তার সেই আধুনিক চক্রব্যূহ যার মধ্যে লেজার সেন্সর, থার্মাল ইমেজিং ক্যামেরা আর অত্যাধুনিক ড্রোন সার্ভেলেন্স গ্রিড লাগানো রয়েছে। এটি পুরোপুরি কার্যকর হতে সীমান্ত পার থেকে হওয়া সব ধরনের অবৈধ অনুপ্রবেশ আর রাষ্ট্রবিরোধী কার্যকলাপে চিরতরে তালা লেগে যাবে। ভারত যে স্মার্ট ফেন্সিং লাগাচ্ছে তা শুধু একটি দৃশ্যমান প্রাচীর নয়, বরং ভারতের ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের সেটারই একটি অংশ। এই অবস্থায় বা এই আওতায় পুরো সীমান্তকে 24 ঘন্টা কোনো রকম মানবীয় ভুল ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল নজরদারির অধীনে আনা হয়েছে। তা ঘন জঙ্গল হোক, নদী হোক, পাহাড়ি এলাকা হোক, ঘুটঘুটে অন্ধকার রাতে যদি কেউ সীমান্তে পার করারও চেষ্টা করে বা ভারতের দিকে এক কদম বাড়ানোর চেষ্টা করে, তবে তার থার্মাল ইমেজ তৎক্ষণাৎ সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের কমান্ড সেন্টারে ভেসে উঠবে। এই প্রযুক্তি সীমান্ত পারে বসে থাকা সেই সিন্ডিকেট, চোরাকারবারি আর অসামাজিক উপাদানগুলোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এখন, যারা বছরের পর বছর ধরে ভারত বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছিল। যখন বাংলাদেশ দেখল যে এই ফেন্সিংয়ের পর তাদের সব ধরনের অবৈধ নেটওয়ার্ক চিরতরে ধ্বংস হতে চলেছে, তখন তারা এটি বন্ধ করে জাতিসংঘের দোহাই দেওয়া শুরু করলো। কিন্তু জাতিসংঘের মঞ্চে ভারত তাদের তেমন জবাব দিয়েছে যেমনটা তারা যোগ্য ছিল। এবার সেই বড় কৌশলগত দিকটি বোঝা যাক, যা পুরো ঘটনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভুলে যাচ্ছে যে তার অর্থনীতির আসল মেরুদণ্ড কিন্তু ভারত, চীন নয়। বাংলাদেশের পোশাক শিল্পে যে কাঁচামালের উপর টিকে আছে তা ভারত থেকে যায়। বাংলাদেশের বাজারে যে চাল, ডাল, শাকসবজি আসে তাও ভারত থেকে যায়। বাংলাদেশের কোটি কোটি নাগরিক ভারতে কাজ করেন এবং সেখান থেকে টাকা দেশে পাঠান। ভারত যদি অর্থনৈতিক পথ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে বাংলাদেশের অবস্থা মাত্র কয়েক সপ্তাহে কাহিল হয়ে পড়বে। এটি এমন এক সত্য যা তারেক রহমান তার উপদেষ্টারা হয়তো জানানি। বড় বড় মহাশক্তিরা এটা জানে যে বর্তমান যুগে ভারতকে অসন্তুষ্ট করে বৈশ্বিক রাজনীতি বা ব্যবসা কারো পক্ষে চালানো সম্ভব নয়। রাশিয়ার খোলাখুলি ভারতের পক্ষে দাঁড়ানো আর আমেরিকার এই পুরো বিবাদ থেকে চুপচাপ পিছিয়ে যাওয়া প্রমাণ করে আজ বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে ভারতের অবস্থান কতটা স্ট্রং। প্রতিবেশী দেশের কৌশলবিদদের এবার এটা খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত, চীনের ফাঁপা প্রতিশ্রুতির ওপর ভরসা করে ভারতের মতো মহাবলীর সঙ্গে জড়ানো তাদের আগামী প্রজন্মের জন্য কত বড় কূটনীতিক আর অর্থনৈতিক ক্ষতি ডেকে আনতে পারে। ভারত একটিও গুলি না চাইলে শুধু নিজের আইনি প্রমাণ আর কূটনৈতিক প্রতিপত্তির জোরে প্রতিপক্ষের পুরো চক্রব্যূহ তাসের ঘরের মতো ঘুরিয়ে দিয়েছে। এটি ভারতের সেই কূটনৈতিক পরিপক্কতার প্রমাণ যা দশকের পর দশক ধরে পরিশ্রম, দূরদর্শিতার মাধ্যমে গড়ে উঠেছে। ভারত যখন জাতিসংঘের টেবিলে নিজেদের বক্তব্য রাখে তখন বিশ্ব তা শোনে। যখন ভারতের প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলেন তখন বড় বড় দেশ তার যুক্তির সামনে মাথা নোয়ায়। এটাই নতুন ভারতের আসল পরিচয়। সামগ্রিকভাবে জাতিসংঘের মঞ্চে ভারতের এই ঐতিহাসিক কূটনীতিক বিজয়ের আমাদের সীমান্তে মোতায়েন থাকা বীর সৈনিকদের কড়া অবস্থান আরও একবার প্রমাণ করে দিয়েছে যে নতুন ভারতের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকানো প্রতিটি ষড়যন্ত্রকে ধুলোয় মিশিয়ে দিতে আমরা খুব ভালোভাবে জানি। চীনের ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। জাতিসংঘ বাংলাদেশের প্রস্তাব আবর্জনা স্তূপে পরিণত হয়েছে এবং মাঠ পর্যায়ে আমাদের স্মার্ট ফেন্সিংয়ের কাজ দ্বিগুণ গতিতে এগিয়ে চলেছে। এটি সেই শক্তিশালী আত্মনির্ভর ভারতের হুঙ্কার যা নিজের সীমান্ত রক্ষা করতেও জানে এবং বৈশ্বিক মঞ্চে বিরোধীদের তাদের সঠিক জায়গা দেখাতে পারে। আমাদের সেনাবাহিনীর বীর জওয়ান আর সীমান্ত রক্ষা বাহিনীর বীর সৈনিকরা 24 ঘন্টা সীমান্তে মোতায়েন থেকে এই পুরো দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং তাদের এই অদম্য শৌর্য পুরো দেশ মন থেকে সালাম জানায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ খবর, যা অনেক গবেষণার কঠোর পরিশ্রমের পর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। বাকি আপনাদের এর উপর পুরোপুরি বিষয়ে কী ভাবেন সেটা অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।